মেয়েটা পালকি থেকে পড়ে গেল। কি অলক্ষণী ব্যাপার! এই মেয়ে তো কখনো সংসারী হতেই পারবে না। এমনিতেই জন্মের পর পরে নিজের বাবা মাকে খেয়ে ফেলেছে, এইবার মনে হয় নিজের স্বামীটাকেও খাবে। এই মেয়ে যে সংসারে যাবে সেই সংসারে অমঙ্গল ছাড়া মঙ্গল বলতে কিছুই হবে না। এই মেয়েকে তো আমি হাড়ে হাড়ে চিনি। পাড়া প্রতিবেশীরা এটা সেটা বলে চলেছে। জাঙ্কুক তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে তের দিকে তার হাতটা বাড়িয়ে দেয়। তে জাঙ্কুকের হাতটা ধরে উঠে দাঁড়ায়। পালকিতে ওঠার কোনো প্রয়োজন নেই, সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এইটুকু পথ হেঁটেই যাওয়া যাবে। আর এই গ্রামের কি আজব কালচার, মেয়েকে নাকি পালকিতে উঠে যেতে হবে। এইসব কালচার আমাদের এখানে চলে না। চলো আমার সাথে, তুমি হেঁটেই যাবে। আসলে বাবা, কিছু মনে করো না, এই গ্রামের নিয়মে এটা। আমাদের এখানকার যতগুলো মেয়ের বিয়ে হয়েছে তারা সকলে এই নিয়মটা মেনে চলেছে। থাক, আমি আর কিছু শুনতে চাই না। পালকিতে ওঠার কোনো প্রয়োজন নেই, সে আমার সাথে হেঁটে পর্যন্ত যাবে। জাঙ্কুক আর কোনো কথা না বাড়িয়ে জাঙ্কুক তার গাড়ির দিকে হাঁটা শুরু করে। পেছনে থেকে তার মামা ধরে ধরে নিয়ে আসছিল। জাঙ্কুক গাড়ির কাছে এসে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। জাঙ্কুক, তুই একা আসলি যে? বৌমা কোথায়? পেছনে আসছে তার মামার সাথে। জাঙ্কুকের বাবা পেছন দিকে তাকিয়ে দেখে তেকে তার মামা নিয়ে আসছে। তের হাতটা জাঙ্কুকের হাতে দিয়ে তের মামা বলল, আমার বাবা মা মরা মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমার মেয়েটার দিকে একটু খেয়াল রাখবেন। সব সময় গ্রামে থেকেছে, শহরের পরিবেশের সাথে মিলিয়ে নিতে হয়তো একটু সময় লাগবে। আপনারা তাকে একটু কষ্ট করে শিখিয়ে দিবেন। এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তে আজ থেকে আমার মেয়ে, আমি ওর সব খেয়াল রাখবো, একদম চিন্তা করবেন না আপনি। আমিও তো তার বাবার মতো, তাছাড়া আমারও একটা মেয়ে আছে। কিছুক্ষণ পর তের মামা তাকে গাড়িতে উঠিয়ে দেয়। তে চুপটি করে বসে আছে। তার ঠিক পাশে তার স্বামী এবং তার সামনে তার শ্বশুরমশাই বসে আছে। এবার গাড়িটা তার আপন গতিতে তার লক্ষ্যের দিকে ছুটতে থাকে। কিছু দূর যেতে তাদের গাড়িতে একটা সমস্যা দেখা দেয়। কথায় আছে না, অবাগা যেদিকে যায় সাগর সেদিকেই শুকিয়ে যায়। তের কপালও ঠিক সেই রকম। গাড়ির মধ্যে সে চুপটি করে বসে আছে। লাল শাড়িতে থেকে অদ্ভুত সুন্দর লাগছে। ঠোঁটে লাল লিপস্টিক, চোখের নিচে কাজল, কাজল গড়িয়ে তার গাল গড়িয়ে পানি পড়ছে। আর তার চোখের সামনে বেশি উঠলো তার অতীত। কত কষ্ট করে লড়াই করে সে বড় হয়েছে। মামা মামির সংসারে কাজের মেয়ের মতো সে বড় হয়েছে। সবার মন রাখার জন্য সব কিছু করেছে, কিন্তু তারপরেও তাকে সব সময় শুনতে হয়েছে যে সে একটা অভয়া, অলক্ষণে। সকালে তার মুখ দেখলে নাকি কারো দিন ভালো যায় না। এমন আরো অনেক কিছু ঘটেছে তার সাথে। ইতিমধ্যে গাড়িটাও ঠিক হয়ে গিয়েছে। সে আবার তার আপন গতিতে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। প্রায় 4 ঘন্টা পার হয়ে যাওয়ার পর তারা শহরে এসে পৌঁছেছে। সবাই গাড়ি থেকে নেমে যায়। তে গাড়ি থেকে নেমে দেখে অনেক বড় একটা বাড়ির সামনে সে নেমেছে। বাড়ির ভেতর থেকে অনেক মানুষ বেরিয়ে আসে। তেকে তার সাথে বাড়িতে নিয়ে যায়। একজন দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তের কাছে যাচ্ছে না। এবার তেকে সোফায় বসিয়ে দেওয়া হয় আর সবাই নতুন বউয়ের মুখ দেখতে থাকে। সবাই সুন্দরভাবে তের প্রশংসা করতে শুরু করে। একটা মেয়ে এসে তের পাশে বসে। বাহ, মাশাআল্লাহ ভাবি, তুমি তো অনেক সুন্দরী। ভাবি, আমি কিন্তু তোমার একমাত্র ননদিনী। আমার নাম হচ্ছে জিমিনা। তে কোনো কথা বললো না, চুপটি করে বসে আছে। জিমিনা এবার তেকে নিয়ে জাঙ্কুকের রুমে চলে যায়। আর সেখানে সুন্দর করে ফুল দিয়ে ঘরটা সাজানো হয়েছে। জিমিনা তেকে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। ভাবি, তোমাকে আমি কিছু কথা বলি। আমার ভাইয়া কিন্তু খুব রাগী। ভাইয়াকে সামলানোর দায়িত্ব কিন্তু আজ থেকে তোমার, বুঝতে পেরেছো? তে একটু মুচকি হাসি দেয় এবং তার ননদকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, বলছিলাম যে আমার শাশুড়ি মাকে তো দেখলাম না। ও, মার কথা বলছো? মা একটু ব্যস্ত আছে, বাসায় তো অনেক মেহমান, তাই। আচ্ছা ভাবি, তুমি থাকো, আমি বরং যাই, অনেক কাজ পড়ে আছে আমার। এই কথাটা বলে জিমিনা ওখান থেকে চলে আসে। বাসর ঘরে একা একা বসে আছে। ছোটবেলা থেকে এই রাত নিয়ে সে অনেক স্বপ্ন দেখেছে। তে অপেক্ষা করছে তার স্বামী কখন আসবে।
এইদিকে জাঙ্কুক সিগারেট হাতে নিয়ে ছাদের উপরে চলে যায়, আর সে ছাদের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তখনই সেখানে আসে তার মা। তার মাকে দেখে জাঙ্কুক তার সিগারেটটা তাড়াতাড়ি করে ফেলে দেয়। মা, তুমি এত রাতে ছাদে কি করছো? তোর সাথে আমার কিছু কথা ছিল জাঙ্কুক। হ্যাঁ মা, বলো, কি বলবে? আমি জানি জাঙ্কুক যে তুই এই বিয়েতে খুশি না। তুই তোর বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছিস, আর এই মেয়েকে আমারও পছন্দ হয়নি। এসব কি বলছো মা? আমি কি একবারও বলেছি যে আমি এই বিয়েতে রাজি নই? আর যদি রাজি নাই থাকতাম তাহলে আমি বিয়ে কেন করেছি? আর তোমার পছন্দ না হওয়ার কারণটা কি জানতে পারি? মেয়েটা তো কোনো দিক দিয়ে খারাপ নয়। তাহলে মেয়েটা ভালোই, কিন্তু গ্রামের মেয়ে আমার একদম পছন্দ না। আমার ইচ্ছে ছিল শহরের কোনো মেয়েকে দিয়ে তোকে বিয়ে করাবো, কিন্তু তোর বাবা সে তো জেদ ধরে বসে আছে, তার পছন্দ মতো তোকে বিয়ে করাবে। মা, এইসব কথা বাদ দাও, তুমি নিজের রুমে যাও। এই সময় ওখানে জিমিনাও আসে। কিরে ভাইয়া, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাবি তো সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। চল আমার সাথে। তুই নিজে থেকে মনে হচ্ছে যাবি না, তোকে আমি দিয়ে আসছি। জিমিনা জাঙ্কুকের হাত ধরে তাকে তার রুমে নিয়ে যেতে থাকে এবং তের বিষয়ে অনেক কিছু বলতে থাকে, যে তার ভাবিকে তার কতটা পছন্দ হয়েছে। জিমিনা মনে করেছে হয়তো তার ভাইয়ারও দেখে অনেক পছন্দ হয়েছে। জিমিনা জাঙ্কুককে তার রুমে দিয়ে ওখান থেকে চলে যায়। জাঙ্কুক রুমে ঢোকার সাথে সাথেই তার হাসি মাখা মুখটা যেন কালো আধারে ঢেকে যায়। মুহূর্তের মধ্যেই তার হাসি মুখটা গম্ভীর হয়ে যায়। জাঙ্কুক দরজাটা বন্ধ করে দেয়। দরজার আওয়াজ শুনে তে খাট থেকে নেমে আসে এবং জাঙ্কুকের পায়ে ধরে সালাম করে তাদের মধ্যে দূরত্ব বজায় রাখে। ভালো করেছো, নিজে থেকে খাট থেকে নেমে এসেছো। তোমার সাথে আমি এক খাট কখনো শেয়ার করব না, আমার পক্ষে সেটা সম্ভব না। তুমি তোমার বিছানাটা করে নিতে পারো। তে হাঁ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি বলেছি সেটা তোমার কানে যায়নি? তোমাকে আমি বিয়ে করেছি তার মানে এই নয় যে তুমি আমার কাছ থেকে সকল স্ত্রীর অধিকার পাবে। আমি তোমাকে বিয়ে করেছি আমার বাবার কথা রাখার জন্য। আমি অন্য কাউকে ভালোবাসি, আশা করি বুঝতে পেরেছো। তাই কখনো তুমি আমার কাছ থেকে কিছু আশা করো না। কথাগুলো শুনে তোর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আপনি যদি অন্য কাউকে ভালোবেসে থাকেন তাহলে আমাকে কেন বিয়ে করেছেন? আগে বললেই তো পারতেন যে আপনার আমাকে পছন্দ না, তাহলে তো আর এই মিথ্যে বিয়ের অভিনয়টা করতে হতো না। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি অনেক ভালো একটা ছেলে, তাই দেখো তোমাকে একটা ভালো ছেলে দেখে আবারও বিয়ে দিয়ে দিব। খুব সহজ, তাই না? খুব সহজেই বলে ফেলেছেন, অন্য একটা ভালো ছেলে দেখে আপনি আমাকে আবারও বিয়ে দিয়ে দিবেন। আপনি মনে হয় প্রথম স্বামী যে কিনা বাসর ঘরে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে বলছে যে একটা ভালো ছেলে দেখে তাকে আবারও সে বিয়ে দিয়ে দিবে। আপনার কাছে বিয়েটা পুতুল খেলা মনে হচ্ছে, তাই না? কিন্তু আমার কাছে সেটা মোটেও না। আপনাদের মতো বড় লোকেরা এটাই করতে জানেন। আপনাদের মন যখন যেটা চায় আপনারা সেটাই করেন, কিন্তু বিশ্বাস করেন আমরা সেটা করতে পারি না। আমরা তো একজনকে স্বামী হিসেবে মেনে নিই। আপনি আমাকে মানেন বা না মানেন, আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তোমার মানা না মানা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন খাট থেকে নেমে গিয়ে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ো, আমার অনেক ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে হবে। তে আর কিছু না বলে নিচে বিছানা করে শুয়ে পড়ে। তের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তার এই রাত নিয়ে কত স্বপ্ন ছিল। তার কপালটা কেন এত খারাপ? কেন তার সাথে কখনো ভালো কিছু হয় না? মানুষের অবহেলা পেতে পেতে সে বড় হয়েছে, এখন আবার নতুন করে স্বামীর অবহেলা যুক্ত হলো। এমন এক ছেলের সাথে বিয়ে হলো যে কিনা অন্য মেয়ের প্রতি আসক্ত। এসব ভাবছে আর কান্না করছে। কান্না করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছে সে বলতে পারবে না। সকালে ঘুম থেকে তে অবাক হয়ে যায়, কারণ সে নিচে ঘুমিয়েছিল, কিন্তু এখন সে খাটের উপরে। ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত লাগছে। তে তার পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক নেই। ঠিক ওই সময় ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে তাকিয়ে দেখে ওয়াশরুম থেকে জাঙ্কুক বের হচ্ছে। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক বলে ওঠে, আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞাসা করতে চলেছ, কিন্তু এইসব কথার জন্য অনেক টাইম আছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে।
তে কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সে ফ্রেশ হয়ে চলে আসে। তারা দুজন বের হতে যাবে, ওই সময় জাঙ্কুকের হাতটা শক্ত করে চেপে ধরে। এই যে শোনো, কেউ যেন আমাদেরকে নিয়ে সন্দেহ না করে, কেউ যেন বুঝতে না পারে যে আমাদের মাঝে সম্পর্কটা ঠিক নেই। আশা করি তুমি বুঝতে পেরেছো। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর তারা দুজনে নিচে চলে আসে। তারা দুজনেই অনেক হাসি খুশি ছিল। জাঙ্কুক তার হাতটা তের কোমরে জড়িয়ে রেখেছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের সম্পর্কটা একদম ঠিকঠাক। তারা অনেক খুশি এই বিয়েতে। সবাই তাদের দুজনকে দেখে যাচ্ছে। সবাই তো অনেক খুশি, কিন্তু সবার মাঝে একজন আছে যে কিনা খুশি না। সে হচ্ছে জাঙ্কুকের মা। জাঙ্কুককে অনেক কেয়ার করছে। সবাই সেটা দু চোখ ভরে দেখে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তে তার রুমে চলে আসে এবং তার মাথায় একটা প্রশ্নের ঘুরপাক কাটছে যে সে কিভাবে খাটের উপর এসেছে। তাহলে কি জাঙ্কুক তাকে খাটের উপর তুলেছে? তে এইসব ভাবনার মাঝেই হঠাৎ করে জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। তে জাঙ্কুকের ফোনের দিকে তাকিয়ে দেখে ফোনের নাম্বারটা মাই লাভ দিয়ে সেভ করা। নিজের স্বামীর ফোনে অন্য একটা নাম্বার মাই লাভ দিয়ে সেভ করা। এটা দেখেই তে বুঝতে পেরেছে যে এটাই সেই মেয়েটা যাকে কিনা জাঙ্কুক ভালোবাসে। তে এদিকে ওদিকে তাকিয়ে দেখছে, কিন্তু জাঙ্কুক কোথাও নেই। ফোনটা তো বেজে যাচ্ছে। সে দ্বিধায় পড়ে গিয়েছে, ফোনটা রিসিভ করবে কি করবে না। ফোনটা তো বেজে যাচ্ছে, তাই তে ভাবলো ফোনটা একবার রিসিভ করতে দোষ কোথায়। সে না হয় তার পরিচয়টা নাই দিবে। তে ফোনটা রিসিভ করতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক এসে তার ফোনটা নিয়ে নেয়। এক্সকিউজ মি, তোমার সাহস হয় কি করে যে তুমি আমার পারমিশন ছাড়াই আমার ফোনে হাত দিয়েছো? এই অধিকার তোমাকে কে দিয়েছে? আসলে ফোনটা অনেকক্ষণ ধরেই বেঁচে যাচ্ছিল, তাই ভাবলাম নেক্সট টাইম থেকে এরকম ভুল আর কখনোই করবে না। আর যদি কখনো দেখি যে আমার কোনো জিনিসে তুমি হাত দেওয়ার চেষ্টা করছো, তাহলে কিন্তু তার পরিণাম খুবই খারাপ হবে। কথাগুলো বলে জাঙ্কুক তার ফোনটা নিয়ে ছাদে চলে আসে। আর তে তো হতবাক হয়ে গেল যে সামান্য একটা ফোন ধরার জন্য তাকে কতগুলো কথা শুনতে হয়েছে। এদিকে জাঙ্কুক ছাদের উপর চলে আসে। যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারে কল দিয়েছে। কলটা রিসিভ করার পরপরই ওপাশ থেকে বলে ওঠে, জাঙ্কুক তুমি ফোন কেন রিসিভ করছিলে না? আমি সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি তোমাকে। কি হয়েছে তোমার? কিছু না, আমি একটু ব্যস্ত ছিলাম তো তাই জন্য ধরতে পারিনি। যাই হোক, কি অবস্থা তোমার আয়ু? কেমন আছো তুমি? ভালো আছি। তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি সেটা? আমি 2 দিন পরেই দেশে আসছি, আর এসেই তোমার বাসায় যাব। কি, তুমি দেশে আসছো? আসছো ভালো কথা, কিন্তু আমার বাসায় কেন আসবে? কেন, তুমি খুশি হওনি জাঙ্কুক? খুশি না হওয়ার কি আছে, কিন্তু হঠাৎ করে তুমি আমার বাসায় আসবে, আমাকে তো আগে কিছু বলনি। ভেবেছিলাম একেবারে তোমার বাসায় গিয়ে তোমাকে সারপ্রাইজ দেব, বাট তোমাকে না বলে আর থাকতে পারলাম না, তাই বলে দিয়েছি 2 দিন পর আমার ফ্লাইট। তুমি এয়ারপোর্টে থাকবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি থাকবো এয়ারপোর্টে। আচ্ছা, এখন তাহলে রাখছি, বাই, লাভ ইউ বেবি। ফোনটা রাখার পর জাঙ্কুক চিন্তায় পড়ে গিয়েছে। আয়ু যদি তাদের বাসায় চলে আসে তাহলে সে সবাইকে কি বলবে? আর আয়ু যদি জানতে পারে যে জাঙ্কুক বিয়ে করে ফেলেছে তাহলে তার কি অবস্থা হবে? জাঙ্কুক যেন কোনো কিছু ভেবে পাচ্ছে না, তাই সে অনেকটা চিন্তিত হয়ে নিজের রুমে চলে আসে। এদিকে তে রান্নাঘরে গিয়ে দেখে তার শাশুড়ি মা সবার জন্য রান্না করছে। মা, আপনি গিয়ে রেস্ট করুন, আমি রান্নাটা করে দিচ্ছি। দরকার নেই, আমি একাই করতে পারবো। সব সময় আমি একাই রান্না করেছি, তাই আমার কোনো সমস্যা নেই, তুমি চলে যাও। সেটা ঠিক আছে মা, আপনি তখন একা ছিলেন, এখন তো আর আপনি একা নেই, আমি আছি এখন, আমি করে নিচ্ছি, আপনি বরং রেস্ট করুন। তের উপর বিরক্ত হয়ে যে রান্নাঘর থেকে চলে আসে। তে তো অবাক হয়ে যায়, কিন্তু সে কিছু মনে না করে নিজের মতো করে রান্না করতে থাকে। আরে ভাবি, তুমি রান্নাঘরে কি করছো? জিমিনা, তুমি যে কি প্রশ্ন করো না, রান্নাঘরে মানুষ কি করে? রান্না করে, তাহলে আমিও সেটা করছি, তোমাদের সবার জন্য আমি রান্না করছি। বিয়ের পরের দিন নতুন বউকে রান্না করতে হয় না ভাবি? আরে তাতে কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। ঠিক আছে, করো, আমি আর কি বলবো, তুমি রান্না করছো। আর মা কোথায়? মা তোমাকে কিছু বলেনি? না, মা তো কিছু বলেনি, এখানেই ছিল, তারপর চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি রান্না করো, আমি একটু বাইরে যাব। জিমিনা ওখান থেকে চলে যায়।
তে সকল রান্না শেষ করে রুমে ফিরে এসে দেখে জাঙ্কুক সিগারেট খাচ্ছে। এসব কি খাচ্ছেন আপনি? এগুলো খাওয়া একদমই ঠিক না, এগুলো আপনার শরীরের জন্য একদমই ভালো না। এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। অতিরিক্ত কথা বলা আমার একদমই পছন্দ না। আজব মানুষ তো, আমি ওনার ভালোর জন্য বললাম আর উল্টো উনি আমার উপর রাগ দেখাচ্ছে। তে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। দুপুরবেলা খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে। তে রান্না করেছে আজকে, খাবারগুলো অনেক টেস্ট হয়েছে। সবাই তো তে রান্না করা খাবারকে খুবই প্রশংসা করছে। তার শাশুড়ি মাও তে রান্না খেয়ে অনেক মুগ্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যে যার রুমে চলে আসে। তে তার রুমে এসে নিচে বিছানা করে শুয়ে থাকে আর জাঙ্কুক খাটের উপরে শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই তে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক আর বিছানায় নেই। তে ফ্রেশ হয়ে বসে আছে। দেখতে দেখতে রাত হয়ে গেছে, কিন্তু জাঙ্কুক এখনো বাসায় ফেরেনি। সবাই তো অনেক চিন্তা করতে থাকে, কারণ রাত্রে 12টা বেজে গেছে। এর আগে কখনো জাঙ্কুক এত রাত অব্দি বাইরে থাকেনি। যেই না তে এই বাড়িতে এসেছে, জাঙ্কুক দেরি করে বাড়ি ফিরছে। এদিকে জাঙ্কুকের মা সে কখন থেকে তার নাম্বারে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। সবাই তো এখন খুবই চিন্তিত হয়ে পড়ে। এই সব কিছু এই মেয়েটার জন্য হয়েছে। তোমাকে আমি কতবার বলেছি জাঙ্কুকের বাবা যে জাঙ্কুককে গ্রামের বাড়িতে বিয়ে দিও না, কিন্তু না, কে কার কথা শুনে। এখন বোঝো আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে কে জানে। চুপ করো, এত কথা কেন বলছো তুমি? জাঙ্কুক রাত করে বাড়ি ফিরছে, এখানে ওর দোষটা কোথায়? সবসময় তো তুমি আমাকে ধমক দিয়ে থামিয়ে দাও, কিছু বললে সব দোষ আমার। এখন আমার ছেলেকে আমার কাছে এনে দাও। আমার ছেলের যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু এই মেয়েকে কখনোই ছাড়বো না। উফ জিন, তোমাকে আর কতবার বলবো তোমার ছেলে বাইরে, এতে তের দোষটা কোথায়? কি বললে? এই মেয়েটার দোষ কোথায়? আচ্ছা তুমি কি সত্যি জাঙ্কুকের বাবা? তুমি তো আমার ছেলেটাকে বাধ্য করেছো গ্রামে বিয়ে করতে, না হলে ও কখনো ওখানে বিয়ে করতো না। তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছো। এসব কথাবার্তা শুনে তের চোখে পানি চলে আসে। সেও নিজেকে দোষ দিচ্ছে, কারণ তার সাথে আজ পর্যন্ত কখনো ভালো কিছু হয়নি। সে যেখানেই যায় সেখানেই তার সাথে খারাপ কিছু না কিছু হয়েই থাকে। মা প্লিজ, তুমি এভাবে ভাবিকে দোষ দিতে পারো না। ভাইয়া হয়তো কোনো কাজে আটকে গিয়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এতে ভাবিকে দোষ দেওয়ার কি আছে মা? তুই চুপ কর, বড়দের মাঝখানে তুই কেন কথা বলছিস? তোকে কে বলেছে কথা বলতে? আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো? যাও গিয়ে বাইরে আমার ছেলেটার খোঁজ করো। কোথায় আছে ছেলেটা আমার? কোথায় গেল? তোমার ছেলে কি বাচ্চা যে হারিয়ে যাবে? ঠিক ফিরে আসবে, এত উত্তেজিত হয়েও না। হঠাৎ করেই দরজার কলিং বেলটা বেজে ওঠে। জিন তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলে দেখে তার সামনে তার ছেলে দাঁড়িয়ে আছে। কিরে তুই জাঙ্কুক? হ্যাঁ, এতক্ষণ তুই কোথায় ছিলি? তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল, তুই কি জানিস? আসলে মা, একটা পার্টিতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গিয়েছে। জাঙ্কুক, পার্টিতে গিয়েছিস ভালো কথা, কিন্তু কোথাও গেলে যে বাসায় বলে যেতে হয় সেটা কি তুই জানিস না? আর তাছাড়া তোর ফোন বন্ধ কেন ছিল? সরি বাবা, চার্জ শেষ হয়ে গিয়েছিল তো, তাই ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। ঠিক আছে জাঙ্কুক, যা তুই রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। জাঙ্কুক নিজের রুমে চলে যায়, তেও তার পেছনে পেছনে চলে যায়। দেখেছো জিন, তুমি এতক্ষণ যাবৎ মেয়েটাকে শুধু শুধু দোষ দিচ্ছিলে। একটা জিনিস ভুলে যেও না জিন, যে এই মেয়ের বাবার জন্যই আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। সেদিন যদি ওর বাবা না থাকতো, তাহলে আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। যাই হোক, সেসব কথা নাই বলি। মেয়েটা অনেক কষ্ট করে বড় হয়েছে, কখনো বাবা মার ভালোবাসা, আদর, যত্ন কিচ্ছু পায়নি। এখন যদি আমরাও ওকে নিজের মেয়ের মতো করে আদর যত্ন না করি, তাহলে তো মেয়েটা আমাদের ভালোবাসা থেকেও বঞ্চিত হবে। জিন, আমি জানি যে তুমি তেকে অপছন্দ করো, কিন্তু দেখো মেয়েটা খুব ভালো আর সহজ সরল একটা মেয়ে, আমাদের ঘরকে আলোকিত করে রাখবে। মেয়েটা কখনো মায়ের ভালোবাসা পায়নি, মামির কাছে অবহেলায় বড় হয়েছে। আমি ওর ব্যাপারে সকল খোঁজখবরই নিয়েছি। দিনের পর দিন না খেয়ে ওই বাড়িতে পড়েছিল, শুধুমাত্র তার মামার জন্য। এই দুনিয়াতে একটা মানুষই ছিল, আর সেটা হচ্ছে তার মামা। জিন, আমি চাই তুমি তেকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে। আর তে তো নিজের ইচ্ছাতে এই বাড়িতে আসেনি, আমি তাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, আমরা নিয়ে এসেছি। এখন যদি আমরা ওর সাথে খারাপ আচরণ করি, মেয়েটা কার কাছে যাবে বলতে পারো?
জিন মাথা নিচু করে আরামের কথাগুলো শুনছে। সে তার ভুলটা বুঝতে পারে আর সে ঠিক করেছে সে তেকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে। এইদিকে তে রুমে এসে দেখে জাঙ্কুক খাটের উপর শুয়ে পড়েছে। আপনি যে এসে শুয়ে পড়েছেন, খাবার খাবেন না? সবাই তো আপনার জন্য না খেয়ে আছে। আমি কি সবাইকে না খেয়ে থাকতে বলেছি? আমার ঘুম পাচ্ছে, নিজের খাবার খেয়ে ঘুমিয়ে যাও। এখানে তো আমি আমাকে নিয়ে কিছু বলছি না, সবাই আপনার জন্য বসে আছে। তারা এতক্ষণ যাবৎ আপনার জন্য অপেক্ষা করছিল, আর এখন আপনি বলছেন বেশি কথা আমার একদম পছন্দ না। নিজে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, আমাকে আর বিরক্ত করবে না। আর গিয়ে সবাইকে বলে দাও খেয়ে নিতে, আমি খাবো না। জাঙ্কুকের কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। সে আর কিছু না বলে নিচে চলে আসে ডাইনিং টেবিলে। কি গো মা, তুমি যে চলে আসলে? জাঙ্কুক আসবে না, খাবে না সে আমাদের সাথে? না বাবা, উনি খেয়ে এসেছে, আপনারা খেয়ে নিন। ঠিক আছে, তুমি আমাদের সাথে বসে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আপনারা খেয়ে নিন বাবা, আমি না হয় পরে খেয়ে নিব। পরে খেতে হবে না মা, তুমি আমাদের সাথে বসে পড়ো। যার জন্য এতক্ষণ যাবৎ আমরা অপেক্ষা করছিলাম সে তো বাড়ি থেকে খেয়ে এসেছে, তাহলে আর কার জন্য অপেক্ষা করবে? এসো এখানে বসে পড়ো। জিনের এমন কথা শুনে তে কিছুটা অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার তার শাশুড়ি তার সাথে ভালোভাবে কথা বলল। না মা, কোনো সমস্যা নেই, আপনি খেয়ে নিন, আমি না হয় পরে খেয়ে নিব। জিন এবার খাবার টেবিল থেকে উঠে তের কাছে যায়, তের হাত ধরে তাকে এনে নিজের পাশে বসিয়ে দেয় এবং নিজের হাতে তেকে খাইয়ে দিতে থাকে। তের চোখে তো পানি জল জল করছে। বোকা মেয়ে, কান্না কেন করছো? এইভাবে আমাকে কেউ কখনো খাইয়ে দেয়নি মা, আজকে আপনি প্রথমবার আমাকে খাইয়ে দিচ্ছেন, এই জন্য কি কান্না করতে হয়? আমি তো তোমার মায়ের মতো। নাও এবার হাঁ করো। খাবার টেবিলে সবাই অনেক খুশি। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। তে নিজের রুমে এসে দেখে জাঙ্কুক রুমে নেই। যাওয়ার আগে তো সে জাঙ্কুককে রুমে দেখে গিয়েছিল, এখন সে কোথায় গেল? তে জাঙ্কুককে খুঁজছে, খুঁজতে খুঁজতে সে ছাদে চলে আসে এবং দেখে জাঙ্কুক ফোনে কার সাথে যেন কথা বলছে। বলছিলাম যে এত রাতে ছাদের উপরে না এসে রুমে বসে বসে তো কথাটা বলতে পারতেন। এই যে, তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? দেখছো কলে কথা বলছি, তারপরেও তোমাকে এখানে এসে কথা বলতে হবে? তোমাকে এখানে আসতে কে বলেছে? যত সব। জাঙ্কুকের এমন ধমকানো কথা শুনে তের চোখে পানি চলে আসে। এখানে দাঁড়িয়ে নাটক না করে রুমে চলে যাও, অসহ্য লাগছে। কথায় কথায় তোমার চোখে পানি চলে আসে, যাও রুমে যাও। আর এক সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে ওখান থেকে কান্না করতে করতে রুমে চলে আসে, আর রুমে এসেও কান্না করতে থাকে। আর এইদিকে আয়ু ফোনে ছিল। কি ব্যাপার জাঙ্কুক, তুমি ফোনটা কেটে দিলে কেন? আর একটা মেয়েলি কণ্ঠ শুনতে পারলাম, কি হয়েছে? আরে ফোনে নেটওয়ার্ক চলে গিয়েছিল তাই কেটে গেছে। ও সেটা ঠিক আছে, কিন্তু একটা মেয়ের কণ্ঠ শুনলাম মনে হলো। এত রাতে মেয়ে আসলো কোথা থেকে তোমার সাথে? কি বলছো কি আয়ু, এত রাত্রে মেয়ে আসবে কোথা থেকে? আমি তো বাসার ছাদের উপর দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, বিশ্বাস না হলে তুমি ভিডিও কল দিতে পারো। বুঝতে পেরেছি, তার আর দরকার হবে না। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার অনেক ঘুম পাচ্ছে। ফোনে কথা বলা শেষ হওয়ার পর জাঙ্কুক রুমে এসে দেখে তে কান্না করছে। ব্যাপারটা জাঙ্কুকের কাছে একটু খারাপ লাগে। সে রাগের মাথায় তেকে কতগুলো কথা শুনে দিয়েছে। জাঙ্কুক কিছু না বলে সে গিয়ে নিজের বিছানায় ঘুমিয়ে পড়ে। এইদিকে তে এখনো কান্না করে যাচ্ছে। যত যাই হোক, জাঙ্কুককে সে নিজের হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছে, কারণ হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে এটা কোনো মেয়েরই সহ্য হবে না, সে মেনে নিতে পারবে না। তাও মুখ বুঝে সহ্য করছে তে। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে সে বলতে পারবে না। সকালবেলা তে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এবং ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা রেডি করে। ইতিমধ্যে সবাই নাস্তার টেবিলে চলে এসেছে। তে মা, জাঙ্কুক কোথায়? সে কি এখনো ঘুম থেকে ওঠেনি? না বাবা, এখনো উঠেনি উনি। যাও ওকে ডেকে নিয়ে আসো। তারপর তে জাঙ্কুককে ডেকে আনতে চলে যায়। সে নিয়েও এসেছে। দেখতে দেখতে আজকের দিনটাও কেটে যায়। আজকে আয়ু দেশে ফিরে আসবে, সেই জন্য জাঙ্কুক রেডি হয়েছে বের হবে বলে। রুম থেকে আসার সময় জাঙ্কুক আর তে দুজনে মুখোমুখি ধাক্কা খায়। তে নিচে পড়ে যেতে গেলে জাঙ্কুক তাকে ধরে ফেলে। দেখে শুনে হাঁটা যায় না? চোখ কোথায় থাকে তোমার? সরি, আমি খেয়াল করিনি। আপনি কি কোথাও বের হচ্ছেন? আমার একটা কাজ আছে। ও, বাবা বলেছিল আপনার সাথে শপিংয়ে যাওয়ার জন্য।
আমার এখন কাজ আছে, বিকেলে নিয়ে যাব। তেকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক তাড়াহুড়ো করে চলে আসে। সে তার গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে সে এয়ারপোর্টে পৌঁছে যায়। সে তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে দেখে আয়ু দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে আয়ু তাকে জড়িয়ে ধরে। কি ব্যাপার জাঙ্কুক, আমি তোমার জন্য সে কখন থেকে ওয়েট করে আছি, তুমি এত লেট কেন করেছো? এটা হচ্ছে ঢাকা শহরের রাস্তা ম্যাডাম, কি পরিমাণে জ্যাম থাকে সেটা তো তুমি খুব ভালো করেই জানো আয়ু। আচ্ছা ঠিক আছে, এবারের মতো আমি তোমাকে মাফ করে দিচ্ছি, তুমি অলওয়েজ লেট করো জাঙ্কুক। ওকে ম্যাম, আই এম সরি। এখন চলো, গাড়িটা আমি পার্কে রেখে এসেছি। আই এম সো সরি জাঙ্কুক, আমি তোমার সাথে তোমার গাড়িতে যেতে পারবো না। আমার জন্য বাবা গাড়ি পাঠিয়েছে, আমাকে সেটা করে যেতে হবে। আমি তো বলেছিলাম যে তোমার সাথে যাব, কিন্তু বাবার জন্য হয়ে উঠছে না জাঙ্কুক। আই এম রিয়েলি সরি। ও ইটস ওকে আয়ু, নো প্রবলেম। ঠিক আছে জাঙ্কুক, তুমি এখন চলে যাও, রাতে কিন্তু পার্টি হবে আর তোমাকে অবশ্যই আসতে হবে। ঠিক আছে, আমি অবশ্যই আসব। তারপর জাঙ্কুক বাড়ি ফিরে আসে। সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়। জাঙ্কুক রেডি হয়ে তীর জন্য অপেক্ষা করছে। একটা শাড়ি পরে, শাড়ির উপর বোরকা পরে তারপর এসেছে। হেই, তুমি কি এইভাবে আমার সাথে বের হবে নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? এটা কি পরেছো? নিচে শাড়ি পরেছো, তারপর শাড়ির উপর আবার বোরকা পরেছো। এভাবে মানুষ বের হলে লোকে কি বলবে আমাকে? আমি চাই না বাইরের মানুষ আমাকে দেখুক, তার জন্যই বোরকা পরেছি। এতে দোষ কি? লিসেন, এটা তোমার গ্রাম নয়, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আমি এইভাবে তোমাকে নিয়ে বের হতে পারবো না। আই এম সরি। কি হয়েছে জাঙ্কুক, এত চিল্লাচিল্লি কিসের? দেখো বাবা, এই মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। কেন, কি সমস্যা ওকে নিয়ে যেতে? কি প্রবলেম বাবা, তুমি বুঝতে পারছো না? ওর ড্রেস আপটা দেখো বাবা, বোরকা পরেছে, বোরকার নিচে আবার শাড়ি পরেছে। একে নিয়ে বাইরে বের হলে আমার মান সম্মান কিছু থাকবে? বাহ, মেয়েটা নিজের ইচ্ছাতে বোরকা পরেছে আর তাতে তো সম্মানে লাগছে। মেয়েদের সৌন্দর্য দেখানোর জন্য নয় জাঙ্কুক। যাই হোক, তুই তেকে নিয়ে শপিংয়ে যা। জাঙ্কুক তার বাবার কথা ফেরাতে পারেনি। গ্যারেজে গিয়ে গাড়ি বের করে তেকে নিয়ে শপিং মলে চলে আসে। শপিং মলে আসার পর তো সকলের চোখ তের দিকেই ছিল, কারণ এই শপিং মলে এইভাবে কেউ আসে না। জাঙ্কুক তেকে শপিং করিয়ে দিচ্ছিল। তের অনেকগুলো ড্রেসই পছন্দ হয়েছে, সে নিয়েছে। বিল দেওয়ার সময় বিলের টোটাল অ্যামাউন্ট শুনে তে তো হতবাক হয়ে যায়। জাঙ্কুক বিল দিতে যাবে। না দাঁড়ান, আপনাকে বিল দিতে হবে না, আমি এগুলো নিতে চাই না। কেন, কি প্রবলেম? এগুলো তো তুমি নিজে পছন্দ করেছো, তাহলে সমস্যা কোথায়? এই কয়টা জামার দাম এত টাকা? 5,000 টাকা হলেই গ্রামে আমাদের সবার জন্য কেনাকাটা হয়ে যেত। আর আমি এই কয়টা ড্রেস নিয়েছি, এগুলোর দাম 20,000 টাকা হয়ে গেছে। না বাবা, আমি এগুলো নিতে চাই না। এক্সকিউজ মি ম্যাম, এটা হচ্ছে শহর, গ্রাম নয়। 5,000 টাকা দিয়ে এখানে কিছুই হবে না। তে ড্রেসগুলো নেবে না বলে বায়না ধরেছে। জাঙ্কুক অনেক জোরাজোরি করে বিলটা দিয়েছে। বিলটা দেওয়ার পর তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে। কি খাবে বলো? এই নাও মেনু কার্ড, এখানে সকল কিছু দেওয়া আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা অর্ডার করতে পারো। তে মেনু কার্ডটা হাতে নিয়ে সেটার দিকে সে তাকিয়ে আছে। খাবারের নামগুলো দেখে তে বুঝতে পারছে না যে এগুলো কি, কারণ এর আগে তে এইসব কখনো খায়নি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? খাবার কি পছন্দ হয়নি? আসলে আমি তো কখনো এসব খাইনি। চলুন আমরা বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভাত খেয়ে নেব। আচ্ছা ওয়েট, আমি অর্ডার করে দিচ্ছি। তারপর জাঙ্কুক 2টা চাউমিন অর্ডার করে। একটা ছেলে কিছুক্ষণ পর চাউমিনগুলো দিয়ে যায়। চাউমিনটা দেখে তে বলল, বলছিলাম যে এটা কি চাউমিন? হ্যাঁ, কেন, কি হয়েছে? না, এটা চাউমিন কি করে হয়? এটা তো নুডলস। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? এটাকেই চাউমিন বলে। এখন চুপচাপ খাবারটা খেয়ে নাও, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, সন্ধ্যায় আমার কাজ আছে। খাওয়া দাওয়া শেষ করার পর তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কারণ জাঙ্কুককে বাইরে যেতে হবে। জাঙ্কুক আয়ুর পার্টিতে যাবে। তো বাড়িতে এসে অবাক হয়ে যায়, তার মামা এসেছে। দৌড়ে গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আর মামি, মামি কেমন আছে মামা? আমিও ভালো আছি, আর তোর মামিও ভালো আছে। মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ মামা, আমি খুবই ভালো আছি। আচ্ছা এসো, এখানে এসে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে।
আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। তে তার মামার সাথে কিছুক্ষণ গল্প করার পর রুমে এসে দেখে জাঙ্কুক রেডি হচ্ছে। কি ব্যাপার, আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছিলাম যে সন্ধ্যায় আমার একটা কাজ আছে, আমি পার্টিতে যাচ্ছি, ফিরতে হয়তো দেরি হতে পারে, আমার জন্য অপেক্ষা করো না। আর বাড়ির সবাইকে বলো খেয়ে নিতে, আমি খেয়ে আসবো। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে। তে তার খাওয়া শেষ করে ব্যালকনিতে চলে আসে এবং গেটের দিকে তাকিয়ে আছে। সে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 1টা বাজে রাত্রে। জাঙ্কুক এখনো আসেনি। সে কখন থেকে জাঙ্কুকের অপেক্ষায় আছে। দেখতে দেখতে অনেক রাত হচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে। হঠাৎই সে গাড়ির শব্দ শুনে তে গেটের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুকের গাড়িটা ভিতরে আসছে। তে তাড়াতাড়ি করে নিচে চলে আসে দরজা খুলবে বলে। তে দরজাটা খুলে দেয় এবং দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। সে ড্রিঙ্কস করেছে। তে দরজাটা খুলে জাঙ্কুককে যাওয়ার জন্য জায়গা করে দিয়েছে। কিন্তু জাঙ্কুকের এমন অবস্থা যে সে ঠিক করে হাঁটতেও পারছে না। সে যখন বাসার দিকে আসছে তখন এসে ডলে যাচ্ছিল। তখন তে তাকে শক্ত করে ধরে রুমে নিয়ে আসে। তে জাঙ্কুককে রুমের খাটে শুয়ে দেয়। যখনই সে সরে যেতে চাইল তখনই দেখে জাঙ্কুক তার শাড়ির আঁচলটা ধরে আছে। তে আস্তে আস্তে করে নিজের আঁচলটা জাঙ্কুকের হাত থেকে ছাড়িয়ে চলে আসতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক তার হাতটা ধরে তেকে নিজের কাছে নিয়ে আসে। তে এসে জাঙ্কুকের বুকের উপর এসে পড়ে। তে কি করবে বুঝতে পারছে না। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক সে যেন তেকে যেতে দিচ্ছে না। জাঙ্কুক এবার তে অনেকটা কাছে চলে এসেছে। এতক্ষণ তে জাঙ্কুকের বুকের উপর শুয়েছিল, কিন্তু জাঙ্কুক তাকে বিছানায় শুয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। তেও তাকিয়ে আছে জাঙ্কুকের চোখের দিকে। দুজন দুজনের চোখে যেন হারিয়ে গিয়েছে। হঠাৎ করে জাঙ্কুক তেকে তার ঠোঁটে কিস করে বসে। তে তো অবাক হয়ে যায়। সে অনেক ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। যদিও জাঙ্কুক তার সেন্সে নেই, সে এই অবস্থাতেই তেকে নিজের কাছে টেনে নিয়েছে। তেও জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তাকে রেসপন্স দিতে থাকে। এই প্রথমবার তে জাঙ্কুকের স্পর্শ পাচ্ছে। সে যেন সুখের সাগরে হারিয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণের মধ্যেই তারা দুজন দুজনের মধ্যে হারিয়ে যায়। তে জাঙ্কুকের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে জাঙ্কুকের বুকের উপরে ভারী কিছু অনুভব করে তার ঘুম ভাঙলো এবং তাকিয়ে দেখে তে তার বুকের উপরে শুয়ে আছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তেরও ঘুম ভেঙে যায় এবং দেখে জাঙ্কুক তার দিকে রাগীময় চোখে তাকিয়ে আছে। একি, তুমি আমার এখানে কি করছো? আমি আসলে তে ভয়ে কথাও বলতে পারছে না। জাঙ্কুক রাতের ঘটনা মনে করার চেষ্টা করছে এবং সে বুঝতে পেরেছে যে সে তের সাথে কি করে ফেলেছে। সে এটা বুঝতে পেরেছে যে কালকে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, যার জন্য সে তার নিজের সেন্সেস ছিল না। আর সেই অবস্থাতে সে তেকে নিজের কাছে টেনে নিয়েছে। জাঙ্কুক আর কোনো কথা না বলে সে ফ্রেশ হতে চলে যায়। তে বসে আছে। রাতের ঘটনাটা মনে পড়তেই তার মুখে যেন এক চিলতে হাসি ফুটে ওঠে। জাঙ্কুক ফ্রেশ হয়ে বের হওয়ার পর সেও ফ্রেশ হয়ে চলে আসে। রাতে যা কিছু হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আই এম রিয়েলি সরি। আমার এমনটা করা উচিত হয়নি, কিন্তু আমি নিজের মাঝেই ছিলাম না। আই হোপ তুমি বুঝতে পেরেছো। কথাগুলো বলে জাঙ্কুক চলে যায় ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট শেষ করে সে আয়ুর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। জাঙ্কুক প্রায় সময়েই আয়ুর নাম্বারটা ব্যস্ত পায়। সে আয়ুকে জিজ্ঞাসা করলে বলে যে ফ্রেন্ডদের সাথে কথা বলছে। এটা নিয়ে জাঙ্কুকের মেজাজটা গরম হয়ে থাকে। জাঙ্কুক যতবারই আয়ুর নাম্বারে ফোন দিচ্ছে সে ততবারই তার নাম্বারটা ব্যস্ত পায়। তে জাঙ্কুককে খাওয়ার জন্য ডাকতে আসে। বলছিলাম যে আপনি তো সকাল থেকে কিছুই খাননি, নিচে চলুন, আমি আপনাকে খাবারটা বেড়ে দিচ্ছি। না, আমি কোথাও যাব না, আমার খিদে নেই, তুমি আসতে পারো। এসব কি বলছেন? এত বেলা হয়ে গেছে, আপনার খিদে পাচ্ছে না? চলুন, খেতে চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে।
খাবো না বলছি না, এক কথা কেন তোমাকে বারবার বলতে হয়? খুব অধিকার খাটাচ্ছ তাই না? এইসব আমার একদমই পছন্দ না। আমার যখন ইচ্ছা হবে তখন আমি নিজেই খেতে যাব। এখন আমার সামনে থেকে চলে যাও। দেখুন, আমি কয়েকদিন যাবত দেখছি আপনি খাবারটা ঠিকঠাকভাবে খাচ্ছেন না। এইভাবে অনিয়মিতভাবে খেলে আপনার তো শরীর খারাপ করবে। আচ্ছা, আপনাকে নিচে যেতে হবে না, আমি আপনার খাবারটা উপরে নিয়ে আসছি। জাঙ্কুকের প্রচুর রাগ উঠে যায় তের কথা শুনে। এমনিতেই সে রেগে আছে আয়ুর ফোন ব্যস্ত থাকার কারণে। সে আর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তেকে একটা থাপ্পড় মেরে বসে। তে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তোমাকে এক কথা কতবার বলতে হয়? বলেছি না আমি খাবো না, আমার সামনে থেকে চলে যাও। তোমাকে আমার অসহ্য লাগছে। তে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। জাঙ্কুক এতদিন তাকে এটা সেটা বলেছে, সে মেনে নিয়েছে, কিন্তু আজকে জাঙ্কুক তার গায়ে হাত তুলেছে। তার খুবই কষ্ট হচ্ছে। এইদিকে জাঙ্কুক রাগের মাথায় তার গাড়িটা নিয়ে বের হয়ে যায়। হঠাৎ করেই তার চোখ পড়ে আয়ুর দিকে। সে দেখে আয়ু একটা ছেলের হাত ধরে গাড়িতে উঠছে। জাঙ্কুক সে গাড়িটা ফলো করতে করতে একটা পার্কে চলে আসে। আয়ু ছেলেটার হাত ধরে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে। জাঙ্কুক তাদের দুজনকে ফলো করছে। আয়ু এবং ছেলেটা খুব কাছাকাছি চলে এসেছে। জাঙ্কুক তো দূর থেকে সবকিছু দেখছে। ছেলেটা আয়ুকে কিস করতে যাবে, ওই সময় জাঙ্কুক ওখানে আসে। জাঙ্কুক, তো তুমি এখানে কি করছো? কেন, এখানে দেখে আমাকে খুশি হওনি নাকি তোমাদের দুজনকে ডিস্টার্ব করে ফেলেছি? না মানে আসলে এই তোমার ভালোবাসা আয়ু, এত বড় ধোঁকা আমার সাথে। আমার ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার কাছে? বাহ, তুমি ভালোবাসার কথা বলছো? যে ছেলের ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে প্রেম করতে পারে তার আবার কিসের ভালোবাসা? জাঙ্কুক, তুমি কি নিজেকে খুব চালাক ভাবো তাই না? আমি কিছু জানি না ভেবেছো? তুমি যখন সবকিছু জানোই তাহলে আমি আর কি বলবো? আমি তোমাকে সত্যিকারে ভালোবেসেছিলাম। তাকে আমি আমার স্ত্রীর অধিকার দেইনি শুধুমাত্র তোমার জন্য। কখনো তার সাথে ভালো করে কথা পর্যন্ত বলিনি। আর ব্যবহার তো অনেক দূরে, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি কিনা দিন শেষে আমাকে ধোঁকা দিয়েছো। ও কাম অন জাঙ্কুক, তোমরা দুজনে এক রুমে থাকো আর তোমাদের মধ্যে কিছু হয়নি, এটা কি আমাকে বোঝাচ্ছ? তোমাদের মতো ছেলেরা এমনই হয়, ঘরে একটা বউ থাকার পরেও তুমি আমার সাথে প্রেম করেছো। এখন ভাবো যে তুমি কতটা ভালো একটা ছেলে। আর আসল কথা শোনো, আমি তোমাকে ভালোবাসি না, ওইটা শুধু টাইম পাস ছিল। তোমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে তাই ভাবলাম কিছুদিন টাইম পাস করা যাক। যাই হোক, মিট মাই ফিয়ান্সি, বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে আর আগামী মাসেই আমরা বিয়ে করছি। ইউ নো, ও কিন্তু তোমার থেকে অনেক রিচ। বিয়ের পর আমরা বিদেশে চলে যাব। সো আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। যা হয়েছে সবকিছু ভুলে যাও, এত সিরিয়াস হওয়ার কিচ্ছু নেই। তুমিও বিয়ে করে ফেলেছো, আমিও বিয়ে করে ফেলবো, তো স্বাভাবিক না? তুমি তোমার স্ত্রীকে নিয়ে ভালো থেকো, ঠিক আছে? জাঙ্কুক কোনো কথা না বলে আয়ুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোর মন মানসিকতা যে এতটা নিচু হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। শুধু তোর জন্য আমি একটা মেয়েকে দিনের পর দিন অপমান করেছি, কারণ আমি তোর প্রতি লয়াল থাকতে চেয়েছিলাম। আজ তুই তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিস। তোর মতো মেয়েদের আমার কিছু বলার নেই। আসলে তুই কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। জাঙ্কুক আর এক মিনিটও দেরি না করে নিজের গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসে। বারবার আয়ুর কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে তার গাড়িটা একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। ধাক্কা লেগে গাড়িটা রাস্তার এক সাইডে গিয়ে পড়ে। গাড়ির ভিতরে এখনো জাঙ্কুক রয়েছে। তার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। জাঙ্কুক কিছুতেই তাকাতে পারছে না। ধীরে ধীরে তার চোখে অন্ধকার নেমে আসে আর কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুকের চোখ বন্ধ হয়ে যায়। আশেপাশের লোকজন তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। জাঙ্কুকদের বাড়িতে তারা ফোন করে জানিয়ে দিয়েছে। জাঙ্কুকের অ্যাক্সিডেন্টের কথা শুনে জিন তো সেখানে সেন্সলেস হয়ে পড়ে আর তেতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কান্নায় সে ভেঙে পড়েছে, কিন্তু তাও সবাইকে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। যত যাই হোক, জাঙ্কুক তার হাজব্যান্ড, সেটা জাঙ্কুক মেনে না নিলেও তেতো মন থেকে মেনে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা সবাইকে হসপিটালে পৌঁছায়। আপনারা কি পেশেন্টের বাড়ির লোক? হ্যাঁ, আমি তার বাবা। আমার ছেলে এখন কেমন আছে?
দেখুন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। অ্যাক্সিডেন্টটা অনেক গুরুতর হয়ে গিয়েছে। তাকে ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে, না হলে রোগীকে আমরা বাঁচাতে পারবো না। ডক্টর, আপনার যা করা লাগে করুন, কোনো সমস্যা নেই। যত টাকা লাগে লাগুক, আপনি আমার ছেলেটাকে ঠিক করে দিন। সেটা তো উপরওয়ালার হাতে। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব। কিছুক্ষণ পর জাঙ্কুককে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সবাই জাঙ্কুকের জন্য দোয়া করছে, আর এদিকে তে জাঙ্কুকের জন্য 2 রাকাত নামাজ পড়ে তার জন্য মোনাজাতে বসেছে। হে আল্লাহ, জন্মের পর সবাইকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। কখনো কারো ভালোবাসা পাইনি, না কখনো বাবা মার ভালোবাসা পেয়েছি। আমার স্বামীকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েন না। এই একটা মানুষকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই। জানি উনি হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি। আমি তো ওনাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে উনিও আমাকে একদিন ঠিক ভালোবাসবে। আমার স্বামীকে আপনি ঠিক করে দিন, আমাকে আর কষ্ট দিয়েন না। আমার কাছ থেকে আর আমার প্রিয় মানুষদেরকে কেড়ে নিয়েন না। তে কান্না করতে করতে মোনাজাতে এসব বলছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের অপারেশন শেষ হয়ে যায়। ডক্টর, আমার ছেলে কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, আপনার ছেলে এখন ঠিক আছে, কিন্তু সে এখনো পুরোপুরিভাবে সুস্থ নয়। সেটা হতে সময় লাগবে। ডাক্তারের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। রাত হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে জাঙ্কুককে কেবিনে নিয়ে আসা হয়। সবাই জাঙ্কুককে দেখতে আসে। বাবা, বলছিলাম যে অনেক রাত হয়ে গেছে, আপনারা এখন বাসায় চলে যান। আমি ওনার কাছে থাকবো। আমি কোথাও যাব না, আমি আমার ছেলের কাছে থাকতে চাই। মা, আপনি এখানে থাকলে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। আমি আছি তো, চিন্তা করবেন না, আমি ওনার খেয়াল রাখবো। কিছুক্ষণ পর তারা সবাই বাসায় ফিরে যায়। তে জাঙ্কুকের পাশে বসে আছে। সে তার দিকে তাকিয়ে আছে এক নজরে। কখন যে তার চোখ বন্ধ হয়ে গিয়েছে তে বলতে পারবে না। কিছুক্ষণ পর চোখ খুলে সে অনুভব করলো জাঙ্কুক নড়াচড়া করছে। কি হয়েছে আপনার? কিছু কি লাগবে? আমাকে বলুন। জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে কিছু বলে না। সে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে সবাই তে আর জাঙ্কুকের জন্য খাবার নিয়ে আসে। তে নিজের হাতে জাঙ্কুককে খাবার খাইয়ে দিচ্ছে। খাবার খাইয়ে দিয়ে তাকে ওষুধটা খাইয়ে দেয়। এইভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। জাঙ্কুকের বাবা মা তাকে দেখতে আসে। জাঙ্কুকের অবস্থা অনেকটা ভালো হয়ে গেছে। রোগীর অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আপনারা চাইলে তাকে বাসায় নিয়ে যেতে পারেন, আর দরকার হলে আপনারা চাইলে এখান থেকে আমরা একটা নার্স দিয়ে দিতে পারি, যে ওনাকে দেখাশোনা করবে। না ডক্টর, নার্সের কোনো প্রয়োজন নেই, আমি ওনার খেয়াল রাখতে পারবো। আমি জানি আপনি পারবেন। আমি তো এই 2 দিন ধরে খেয়াল করছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যে কোনো সময় বাসায় নিয়ে যেতে পারেন রোগীকে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমাদের ডিউটি। আমরা চাই প্রত্যেকটা রোগী সুস্থ হয়ে উঠুক। আল্লাহ চাইনি আপনাদের পরিবারের সাথে খারাপ কিছু হোক, তাই আপনাদের সন্তানকে আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছে। না হলে ওনার অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তারের সব বিল পরিশোধ করে জাঙ্কুককে বাসায় নিয়ে আসা হয়। সবাই মিলে তাকে বিছানায় শুয়ে দিয়েছে। জাঙ্কুকের সারা শরীরে এখনো ব্যথা রয়েছে। সবাই খুব ভালোভাবে জাঙ্কুকের খেয়াল রাখে, আর তেতু সবসময় জাঙ্কুকের আশেপাশেই থাকে। জাঙ্কুকের কখন কি দরকার না সবকিছু এনে দেয়। এভাবে আরো বেশ কিছুদিন চলে যায়। জাঙ্কুক এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। জাঙ্কুক এখন বুঝতে পেরেছে যে তে এখন তার জীবনে কি। যে মেয়েটাকে সে সবসময় অপমান করেছে, আজ সেই মেয়েটাই তার সেবা যত্ন করে সুস্থ করেছে, তার খেয়াল রেখেছে। জাঙ্কুকের মনে তের জন্য অন্যরকম একটা জায়গা তৈরি হয়েছে। জাঙ্কুকও তেকে মনে মনে ভালোবেসে ফেলেছে। তার তেকে ভালো লাগতে শুরু করেছে। বলছিলাম যে তে, আই এম রিয়েলি সরি। আপনি সরি কেন বলছেন? তোমার সাথে আমি এতদিন খারাপ আচরণ করেছি, তোমার গায়ে আমি হাত অব্দি তুলেছি। প্লিজ তে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনি আমার স্বামী, আপনি আমাকে মেনে না নিলেও আমি আপনাকে সবসময় মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই আপনার কোনো কিছুতেই আমি কষ্ট পেতাম না। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আমি তোমার মতো এত ভালো একটা জীবনসঙ্গী পেয়েও আমি তোমার মূল্যটা দিতে পারলাম না তে। এসব কি বলছেন আপনি?
আমি ঠিকই বলছি, আমি আর ভুল করতে চাই না। আমি বাকি পথটা একসাথে চলতে চাই তোমার সাথে। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি জানি তুমি আমার কথায় আচরণে অনেক কষ্ট পেয়েছো। আমি তোমার সামনে বলেছি আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। এটা যে কতটা কষ্টকর তোমার জন্য আমি বুঝতে পেরেছি। প্লিজ দে, আমাকে মাফ করে দাও। দয়া করে এইভাবে বলবেন না, আপনি আমার স্বামী। স্বামী হয়েছে তো কি হয়েছে? আমি যদি অন্যায় অপরাধ করি তাহলে কি আমি ক্ষমা চাবো না? আমি তোমার পায়ে ধরতেও রাজি আছি। প্লিজ দে, তুমি আমাকে মাফ করে দাও। আমাকে আরেকটা সুযোগ দাও। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। আরে কি করছেনটা কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আপনাকে মাফ করে দিয়েছি। বললাম না আমি আপনার কথায় কখনো কষ্ট পাইনি। আপনি আমার স্বামী। জানেন, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। সব সময় সবার কাছে অবহেলিত হয়েছি। বাবা মার ভালোবাসা তো কখনো পাইনি। মামার কাছে থাকতাম, মামা আমাকে খুবই ভালোবাসে। কিন্তু মামি আমাকে একদমই পছন্দ করতো না। সারাদিন বাড়ির সব কাজ কাম করাতো। এমন অনেক দিন গিয়েছে যে আমি না খেয়ে ঘুমিয়েছি। সবার কাছে শুনতে হয়েছে যে আমি অপয়া, আমার জন্য নাকি কারো ভালো হয় না। সবার কথা শুনে আমি সেটাই মেনে নিয়েছি যে আমি কারোর জীবনে কখনো ভালো কিছু হয়ে উঠতে পারবো না। বিয়ের পর ভেবেছিলাম বাবা মার ভালোবাসা পাইনি তো কি হয়েছে, স্বামীর ভালোবাসাটা অন্তত আমার কপালে আছে। কিন্তু বিয়ের রাতে আপনার কথাগুলো শুনে আমার সেই স্বপ্নটাও ভেঙে গিয়েছে। কিন্তু তারপরেও আমি কিছু মনে করিনি। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমি আপনাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। আপনি যদিও বলেছেন আপনি অন্য একটা মেয়েকে ভালোবাসেন, কিন্তু তবু আমার কোথাও না কোথাও বিশ্বাস ছিল আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আপনি আমাকে একদিন ভালোবাসবেন, আপনিও আমাকে একদিন নিজের কাছে ডাকবেন। আচ্ছা, আমি কি এতটাই খারাপ যে আমি কখনো কারোর ভালোবাসা পাবো না? সবসময় আমি সবার জন্য সব কিছু করেছি, কিন্তু কেউ কখনো সেটার মূল্য দেয়নি। আমি কি এতটাই খারাপ? নাতে, তুমি ওদের জন্য নিজেকে কেন দুষছো? ওরা তোমাকে ডিজার্ভ করে না, ওরা তোমার যোগ্য না। আমি তোমার সাথে অনেক অন্যায় অপরাধ করেছি। আমাকে মাফ করে দাও তে। আমি আমার নিজের ভুলটা শুধরে নিতে চাই। আমি নতুন করে তোমার সাথে জীবনটা শুরু করতে চাই। আমি জানি তুমি এতদিন অনেক কষ্ট করেছো, সবাই তোমাকে অবহেলা করেছে, এমনকি আমি নিজেও করেছি। আমি আমার ভুলটা শুধরাতে চাইতে আজকের পর থেকে তোমাকে আর কখনো কান্না করতে হবে না। তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না, এটা আমার প্রমিস। আমি তোমাকে সকল সুখ দিব, সকল ভালোবাসা দিব যেটা থেকে তুমি বঞ্চিত হয়েছো। আপনি আপনি সত্যি বলছেন তো? আপনি আমাকে ভালোবাসবেন? হ্যাঁ তে, আমি তোমাকে ভালোবাসবো, এতটাই ভালোবাসবো যে তুমি তোমার অতীতটাকে ভুলে যাবে, কখনো সেটাকে মনেও পড়বে না। তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। এতদিন পর তার মনে হচ্ছে যে অবশেষে সে একটা শান্তির জায়গা খুঁজে পেয়েছে, ভালোবাসার জায়গা খুঁজে পেয়েছে। হয়তো তার জীবনটা এবার বদলে যাবে। জাঙ্কুক তার কথা রেখেছে। সে তেকে যেমনটা কথা দিয়েছিল, সে তেকে ভালোবাসছে, এতটাই ভালোবাসে যে তার অতীতটাকে সে ভুলে গিয়েছে। তে জাঙ্কুকের সাথে অনেক খুশি। অবশেষে সে তার বাবা মার ভালোবাসাটাও পেয়েছে। জিন তাকে তার মেয়ের মতোই ভালোবাসে, বরং একটু বেশি ভালোবাসে। এভাবে দেখতে দেখতে অনেক দিনই পার হয়ে যায়। তাদের জীবনে নতুন এক সদস্য আসতে চলেছে। এই খবরটা পেয়ে জাঙ্কুক আর তে তো অনেক খুশি যে তারা বাবা মা হতে চলেছে।